বিসমিহি সুবহানাহু ওয়া তাআলা। আমরা আজকে আলোচনা করব যে হরফের মাখরাজ। আরবি কতটি হরফ আমরা সবাই জানি যে আরবি হচ্ছে 29টি হরফ। এই আরবি 29টি হরফের মাখরাজ হচ্ছে 17টি। এই 17টি মাখরাজকে আবার 5 ভাগে ভাগ করেছে, এগুলোর নাম হচ্ছে মাকাম। মাকাম হচ্ছে 5টি। তাহলে আমরা এখন দেখব মাখরাজ কি জিনিস। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে বাহির অবস্থান। আরবি হরফগুলি যে স্থান থেকে উচ্চারিত হয় তাকে মাখরাজ বলে। কারি যিনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন তার পক্ষ থেকে হরফ এইভাবে উচ্চারণ জরুরি, যাতে একটি হরফের আওয়াজ অন্য একটি হরফের আওয়াজের সাথে মিলিয়ে না যায় এবং পরিষ্কার বা পার্থক্য ধরা পড়ে। কেননা যদি মাখরাজ দিয়ে অন্য হরফ উচ্চারণ করেন তবে যথাযথভাবে আদায় করা সম্ভব হইবে না। এখন খেয়াল করুন মাখরাজ পরিচয় কীভাবে আমরা করব। কোনোভাবে মাখরাজ পরিচয় করিতে হলে সেই হরফের জজম বা তাসদীদ দিবা, তার আগে একটি জবর বিশিষ্ট হামজা নিয়ে উচ্চারণ করিলে যে স্থানে হইতে আওয়াজ বের হইবে ওই স্থানই হচ্ছে ওই হরফের মাখরাজ। যেমন আবে, আব্বা, আচ্ছা। মনে করেন বা একটি হরফ, এই বায়ের মাখরাজ আমরা চেক করব। তাহলে বা হরফের উপরে আমরা সাকিন দিব, তার আগে একটি জবরওয়ালা হামজা নিয়ে আসবো বা হরকতওয়ালা হামজা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা স্থানটাকে উচ্চারণ করব। উচ্চারণ করার পরে যেখান থেকে আওয়াজ বের হবে সেই স্থানে হচ্ছে ওই হরফের মাখরাজ। বাংলা শব্দের অর্থ হচ্ছে বাইরের অবস্থান, যেটা আমি একটু আগে বলেছি। আরবি হরফগুলি যে সকল নির্দিষ্ট স্থান হইতে উচ্চারিত সেই স্থানগুলোকে কি বলে? মাখরাজ বলে। সুপ্রসিদ্ধ অভিমত অনুসারে মাখরাজের সংখ্যা হচ্ছে 17টি। এই 17টি মাখরাজকে 5টি মাকলামে ভাগ করিয়েছে। এই 5টি মাকলামের নাম হচ্ছে জাউফ, হালক, লিসান, শাফাতান, খাইশুম। জাউফ, হালক, লিসান, শাফাতান, খাইশুম। জাউফ মানে হচ্ছে মুখের ভিতরে খালি জায়গা, হালক মানে হচ্ছে কণ্ঠনালী, লিসান শব্দ হচ্ছে জিহ্বা, শাফাতান হচ্ছে দুই ঠোঁট, খাইশুম হচ্ছে নাক কম্বল। আচ্ছা, এখন জাউফ মুখের মধ্যে খালি জায়গা, সেখান থেকে একটি মাখরাজ এবং 3টি হরফ বের হয়। হালক সেখান থেকে 3টি মাখরাজ এবং 6টি হরফ উচ্চারিত হয়। লিসান মাকলামের মধ্যে 10টি মাখরাজ এবং 18টি হরফ উচ্চারিত হয়। আর এখানে 17টি প্রিন্টে ভুল আছে, টাইপিংটি হয়তো মিস হয়ে গেছে, এর জন্য এখানে 17 চলে আসছে। এটা 17 হবে না, 18 হবে, টাইপিং মিস। আবার অনেকে বলবেন না যে কি তাজবিদে ভুল আছে, না, এটা টাইপিং মিস হয়েছে। এখানে 8 জায়গায় 7 পড়ে গেছে, এটি আর কিছু না। শাফাতান হচ্ছে শাফাতান মাকলামের মধ্যে 2টি মাখরাজ হচ্ছে 2টি, হরফ হচ্ছে 4টি। খাইশুমের মধ্যে মাখরাজ হচ্ছে 1টি, কোনো হরফ নেই। আমরা জানি এই খাইশুম ধরে শুধুমাত্র নাকের পাশে নাক গুন্না যেগুলো আছে সেগুলো নাক দিয়ে বের হবে। কোনো হরফ দেখি যে এখানে খেয়াল করুন, চোখের মধ্যে দেওয়া আছে, দেখেন এই এখানে কোনো হরফ নাই, শুধুমাত্র মাখরাজ আছে, মানে একটা মাখরাজ আছে কিন্তু হরফ উচ্চারিত হবে না। মাখরাজ একটি, এখানে মধ্যে গুন্না বের হবে কিন্তু কোনো হরফ নাই। তাহলে আপনি যখন পড়বেন তখন শুধুমাত্র গুন্না যেগুলো আছে সেগুলো নাক দিয়ে বের করবেন, কোনো হরফ নাক দিয়ে বের করতে পারবেন না। এভাবে পড়ে না, এভাবে পড়া যাবে না। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে এখানে নাক দিয়ে কোনো কিছু বের হয় না। যখন দেখুন, যেমন ইন্নাল্লাযীনা আন্নাল্লাহ আলিমুম বিসসুদূর, এই যে এইরকম যেগুলো আছে গুন্না যেগুলো আছে সেগুলো আপনার নাক দিয়ে শুধুমাত্র বের হবে। এখন খেয়াল করুন মাখরাজে বিস্তারিত বিবরণ। জাউফ মুখের ভিতরে খালি জায়গা, এই মাখরাজে হরফে মাদ্দা বা মদের 3টি হরফ উচ্চারিত হয়। যেমন আলিফ যদি হরকত ছাড়া হয় এবং তার পূর্বে হরফ জবর থাকে, মানে আলিফ খালি হবে তার আগে জবর থাকবে, ওয়াও সাকিন হবে তার আগে পেশ থাকবে, ইয়া সাকিন হবে তার আগে জের থাকবে। এই শর্তগুলো পাওয়া গেলে মদের হরফ, না হলে মদের হরফ না। তাহলে মদের 3টে হরফের মাখরাজ হচ্ছে কি? জৌফ। আলিফ যদি খালি হয় তাহলে তার মাখরাজ হচ্ছে জৌফ, ওয়াও যদি সাকিন হয় তার আগে যদি পেশ থাকে তাহলে মাখরাজ হচ্ছে কি? ওয়াওয়ের মাখরাজ হচ্ছে কি? জৌফ। ইয়া যদি সাকিন হয় তার আগের হরফের নিচে যদি জের থাকে তাহলে তার ইয়া এর মাখরাজ হচ্ছে কি? জৌফ। কিন্তু ইয়া যদি সাকিন হয় তার আগে যদি হরফের নিচে যদি জের না থাকে, জবর অথবা পেশ থাকে, তাহলে ইয়াটা মদের নাই। মদের না হলে তার মাখরাজ, মদের না হলে ইয়া এর মাখরাজ জিহ্বার মধ্যস্থ সূচক পরিচালনা হচ্ছে। যদি মদের হয় তার মাখরাজ হচ্ছে কি? জৌফ। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। জৌফ মুখের ভিতরে খালি জায়গা। হলক, হলক মাকলামের 3টি মাখরাজ রয়েছে, ইহাতে 6টি হরফ উচ্চারিত হয়। হলকে মাকলামকে হলক মাকলামকে 3 ভাগে ভাগ করেছে। আকসায়ে হলক, অসতে হলক, আদনায়ে হলক। আকসায়ে হলক, অসতে হলক, আদনায়ে হলক। আকসায়ে হলক কণ্ঠনালী শেষ সীমানা দেওয়া সিনার সহিত মিলিত, এখান থেকে হামজা এবং গুলহা উচ্চারিত হয়। আর অসতে হলক কণ্ঠনালী মধ্যস্থল, সেখান থেকে আইন এবং বড়হা উচ্চারিত হয়। আদনায়ে হলক কণ্ঠনালীর উপরিভাগ, সেখান থেকে এই গাইন এবং খা উচ্চারিত হয়। এই ইজহারের 6টি হরফ হলক থেকে বা কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। খেয়াল করুন হলক মাকামের নকশা, একটা নকশা আঁকে দেখানো হয়েছে। হলক মাকামকে ভাগে ভাগ করেছে। আদনায়ে হলক, অসতে হলক, আকসায়ে হলক। আদনায়ে হলক গলার উপরিভাগ থেকে গাইন এবং খা,
মাঝখান থেকে আইন এবং হা এবং নিচ থেকে হামজা এবং হা গোল হা। এখন খেয়াল করুন লিসান, লিসান মাকামে 10টি মাখরাজ আছে এবং জিহ্বাকে আরবিতে লিসান বলা হয়। নিম্নবর্ণিত 10টি মাখরাজ 18টি হরফ। এই যে আমি একটু আগে বলেছিলাম যে টাইপিং মিস হয়েছে, এই জন্য এখানে 18, এখন 18টি দিয়েছেন। এখানে খেয়াল করুন, এটা ঠিক আছে, আগে এটা টাইপিং মিস হয়েছে। আকসাই লেসান লেহাত বা ছোট জিহ্বা তার সুযোগ পরে তার অংশ, এখান থেকে কাফ হরফ উচ্চারিত হয়, নুক্তাওয়ালা কাফ। এই যে আকসাই লেসান লেহাত বা ছোট জিহ্বা, যেটাকে আমরা বলি আল জিহ্বা, আল জিহ্বা এবং সুযোগ পরে তার অংশ, সেখান থেকে কাফ উচ্চারিত হয়। আর এই কাফ মাখরাজের সামান্য মুখের দিকে সরিয়ে খাফ উচ্চারিত হয়। মানে আকসাই লেসান লেহাত বা ছোট জিহ্বা তার সুযোগ পরে তার অংশ, এই মাখরাজের সামান্য মুখের দিকে সরিয়ে খাফ উচ্চারিত হয়। আপনাকে এইভাবে বলতে হবে। আপনি যদি বলে ছোট কাফ, যদি আপনাকে পরীক্ষার হলে ধরে প্রশ্ন আসে যে এই কাফের মাখরাজ কেন, তখন আপনি কি বলবেন? আপনি বলবেন না যে কাফের মাখরাজ সামান্য মুখের দিকে সরিয়ে, এভাবে বললে হবে না। আপনাকে বলতে হবে যে আকসাই লেসান লেহাত বা ছোট জিহ্বা তার সুযোগ পরে তার অংশ, এই মাখরাজের সামান্য মুখের দিকে সরিয়ে খাফ উচ্চারিত হয়। জিহ্বা মূল্যের নিকটবর্তী স্থান ও তার উপরে সুযোগ অংশ, এই মাখরাজটি কাফের মাখরাজের সামান্য নিম্নে একটি মুখের দিকে সরিয়ে এই মাখরাজের খাফ উচ্চারিত হয়। ঠিক আছে, এটা খেয়াল করবেন। তারপরে অসত লেসান, জিহ্বার মধ্যস্থ সুযোগ পরে তার অংশ, এই মাখরাজের জিমশিন ইয়া, যে ইয়াটা মদের না, এটাকে আমরা বলি জিমশিনে গাইরি মাদ্দা, যেটাকে বলি মানে মদের না, যেটা মাদ ছাড়া যেটা। যদি ইয়া শর্তানুসারে মদের হরফে পরিণত হয় তবে জৌফিতে উচ্চারিত হবে, আর মদের না হইলে অসত লেসানে উচ্চারিত হবে। এই বিষয়টাই খেয়াল রাখতে হবে। মদের কখন ইয়া সেকেন্ড তার আগে যদি জের থাকে, যেমন ফি, ইয়া সেকেন্ড তার আগে জায়গা মদের মুখের ভিতরে খালি জায়গা। আর যখন বলবেন আমরা ইয়া জাহাল, ইয়া জাহাল, ইয়াটা হচ্ছে জিহ্বার মধ্যস্থ সুযোগ পরে তার অংশ, কেননা ইয়াটা মদের না, মদের হলেই হচ্ছে কি সেই জৌফ, আর মদের সারা হলে কি জিহ্বার মধ্যস্থ। এবং খেয়াল করুন শাহপাতান, এই শাহপাতানের চক দেখেন, চক আকার লিখে দেওয়া যায় অসত লেসান জিহ্বার মধ্যস্থল এবং আকসাই লেসান কন্ট্রোলের শেষ সীমানা। এবং খেয়াল করুন জিহ্বার ডানহাত বা বাম কিনারে আদর্শ নামক চরবন দাঁতের পাটির মূল, সেখান থেকে বদ হরফ উচ্চারিত হয়। দদ শব্দটা একটা বেজারি অক্ষর, এটাকে কঠিন অক্ষর, এটা অনেক আসলে কিন্তু উচ্চারণ করতে অনেক কঠিন। এটা নিয়ে আমাদের ভারতীয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অনেক ঝামেলা আছে, মানে ভারতীয় উপমহাদেশে অনেকে আমরা এটাকে জদ উচ্চারণ করি, আর পৃথিবীর কোথাও এটাকে জদ করে না। আমাদের ভারতীয় উপমহাদেশে অনেক এলাকায় এটাকে জদ করা হয়, বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে এটাকে অনেক সময় এটাকে জদ করাই হয়েছিল। আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফজলুল রাহিমাহুল্লাহ এটার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে এটার বিরুদ্ধে বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাকি কবুল করে নিয়েছেন, ওনার ওসিলায় আমরা আজ দদ হরফ উচ্চারিত করতে পারছি। এটা হচ্ছে দোয়াদ অক্ষর। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ওনার জামালুল কুরআনুল তাজবিদের একটা কিতাব আছে, এটা হচ্ছে জামালুল কুরআন। এই জামালুল কুরআনের মধ্যে তিনি বলে দিয়েছেন যে দোয়াদ হরফটি একটি কঠিন অক্ষর, এটি উচ্চারণ করতে যদি কারো কঠিন লাগে তাহলে ভালো কোনো কারি সাহেবের কাছে গিয়ে সে মস্ক করে নেবে। আমরা এগুলো পড়ি না, আমরা দেখি না, আকাবিদের কিতাব পড়ি না, আকাবিদের লেখনী পড়ি না, জীবনী পড়ি না, পড়ি আমরা নিজেই আমসে বড় কোন হাই, ঠিক আছে? এইরকম না, এই জিনিসগুলো করা যাবে না, আমাদেরকে বুঝতে হবে। দোয়াদ একটি কঠিন অক্ষর, আসলে কঠিন অক্ষর। জিহ্বার ডানহাত বা বাম কিনারে তাদের পাটির মূল, সেখান থেকে ধরে উচ্চারিত করতে হবে আমাদের। তারপরে যখন জিহ্বার আগের অংশে কিনারা উপরে দাঁতের মারি তালু কিছু অংশ, সেই মাখা থেকে লাম হরফ উচ্চারিত হয়। আর জিহ্বার মাখা, এই যে লাম হরফ সামান্য নিম্নের দিকে সরিয়ে নুন হরফ উচ্চারিত হয়। নুনের মাখাজ কোথায় আপনাকে বলতে হবে, জিহ্বার আগের অংশে কিনারা উপরে দাঁতের মারি তালু কিছু অংশ সামান্য, এই মাখাজ সামান্য নিম্নের দিকে সরিয়ে নুন হরফ উচ্চারিত হয়। জিহ্বার আগের অংশে পিঠ উপরে দাঁতের উপরে সানি হইলেন এবং দাঁতের মারি তালু কিছু অংশ, এই মাখাজতে রা হরফ উচ্চারিত। আর জিহ্বার অগ্রভাগ সানি হইলেন এবং দাঁতের মূল তালুর কিছু অংশ, এই মাখাজতে তাদল ত উচ্চারিত হয়। ত উচ্চারণ করতে টোটের কোনো কারবার নেই, সেখানে আপনাকে টোট নিতে পারবেন না। জিহ্বার অগ্রভাগ সানা হইলে সানা শুক্র দরমিয়ান মানে মাঝখান, সেখান থেকে যা সদ উচ্চারিত হয়। আর জিহ্বার অগ্রভাগ সানা হইলে অগ্রভাগ, এই মাখা থেকে সাদাল জোয়া, জিহ্বার অগ্রভাগ মানে জিহ্বার আগা সাদাল জোয়া আস আউ আস। তারপর যখন শাফাতান দুইটির মিলিয়ে বাও মিম হরফ উচ্চারিত হয়, আর উভয়টির মিলে ফাত করিয়ে ওয়াও হরফ উচ্চারিত হয়। তাহলে সানা হইলিনের মধ্যে অগ্রভাগ তার বরাবর নিচে টুটির ভিতরে অংশ, সেখান থেকে ফা হরফ উচ্চারিত হয় আফ আফ। এরপর খেয়াল করুন খাইসুম, খাইসুম নাকের বাসি, ইহা এতে একটি মারাজ রয়েছে যা হইতে গুন্না হরফ উচ্চারিত হয়। যত গুন্না আছে সবগুলো উচ্চারিত হবে। খাইসুমের মধ্যে কি কি অবস্থা বাহিরে তা নিম্ন বর্ণনা করো। এদিকে মাল গুন্না খাইসুম থেকে বের হবে, একফার গুন্না খাইসুম থেকে বের হবে, নিম্ন শব্দ খাইসুম থেকে বের হবে। মিম যখন অন্য কোনো একটি মিম অদ্গম হয় তখন যেমন মুস্তাহিনে সগীর ফেরসফবি, এগুলো গুন্না কোথা থেকে বের হবে? খাইসুম থেকে বের হবে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবচেয়ে বেশি যেটা সমস্যা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেই ত উচ্চারণ করতে গিয়ে অনেকে ঠোঁট নাড়ান, ঠোঁট গুল করেন না, ঠোঁট নড়বে না, ঠোঁট গুল হবে না, কেননা এখানে ত উচ্চারণ করতে কি নাই, কোনো
এই ঠোঁটের কোনো খারাপ নাই ট্রায় মাহারত হচ্ছে জিব্বার অগ্রভাগ ও সানাদের মূল তালের কিছু অংশ এই মাহারত থেকে টা দলতে উচ্চারিত হয়। এখানে ঠোঁটের কোনো কথা বলা নাই, কোনো লেখা নাই।